এবার এই আগুনে অনেক মানুষ জ্বলবে। আরে কানা নাকি দেখে যেতে পারিস না? অন্ধই আমি ভাই। আরে আরে ভাই সরি আরে, সরি, আমার লাঠি। আমি বুঝতে পারিনি। আপনার এইভাবে বাইরে বেরোনো উচিত নয়, আপনার আঘাত লেগে যেতে পারে তো। ক্ষমা করবেন, আমায় আর একটু সচেতন হতে হবে। ঠিক আছে ঠিক আছে, সাবধানে যাবেন। আগে আগে। আপনি যেতে পারবেন না, আমি ছেড়ে দিয়ে আসবো। না না, আমি চলে যাব। ঠিক আছে। থ্যাংক ইউ। কি হলো রে বাবা, এ ব্যথা করছে কেন? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোমার। তুমি 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 স্থির থাকো। পা ধরো, পা ধরো। ডক্টর ইঞ্জেকশন ফাস্ট, কুইক। ডক্টর ইঞ্জেকশন দাও তাড়াতাড়ি। ও মাই গড, হি ইজ ডেড। আর এনার মৃত্যু ন্যাচারালও নয়। এবার কি? আমি জানি প্রিয়া, ইটস এ মার্ডার। আমি ডক্টর সালুখেকে এই কেসের ব্যাপারে সব কিছু বলে দিয়েছিলাম। এতক্ষণও তো উনি ফাইন্ড আউট করেই নিয়েছেন যে রমেনের মৃত্যুর প্রকৃত কারণ কি। বিষ? রমনের মৃত্যু বিষক্রিয়ায় হয়েছে? হ্যাঁ বস, খুব মারাত্মক বিষ। প্রথমে এটা মানুষের মস্তিষ্কে প্রভাব বিস্তার করে। প্রথমে ডিলেরিয়াম, ফটোফোবিয়া, অ্যামিনেশন। তারপরে ওই বিষটা অন্য অঙ্গ প্রত্যঙ্গে প্রভাব বিস্তার করে। বাকি অঙ্গ প্রত্যঙ্গ ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দেয় আর মানুষের মৃত্যু হয়। ডক্টর সালুখে, এটার কোনো অ্যান্টিডোট হবে নিশ্চয়ই? সব বিষেরই অ্যান্টিডোট হয় ফ্রেডি, কিন্তু সেই জন্যে আমাদের ওই বিষের ব্যাপারে সবকিছু জানা প্রয়োজন। আর বস, এই বিষ খুব সহজে ধরা যায় না। আমাকেও অনেক ধরনের টেস্ট করতে হয়েছে ওই বিষটা আইডেন্টিফাই করতে। স্যার, বীজ দিয়ে মারা আলাদা কথা, কিন্তু এমন বীজ দেওয়া যাতে এইভাবে ছটফট করতে করতে মরবে, এটা কিরকম চমকে যাওয়ার মতো কথা না স্যার? সে যেই হোক, এতটাই ঘৃণা করত রমনকে যে ও ওকে এরকম সাংঘাতিকভাবে মেরে ফেললো। বুঝে উঠতে পারছি না কে হতে পারে, কে হতে পারে।
যে কেউ হতে পারে স্যার। স্যার ওই রমেনের জুয়োর নেশা ছিল, ক্রিকেট, রেসকোর্ট, সাট্টা, সব রকমের জুয়া। আর এইসবের চক্করে ওর 5 কোটি টাকার ধার হয়ে গিয়েছিল। 5 কোটি? 5 কোটি? হ্যাঁ স্যার, ওর কাছে হুমকি ভরা মেসেজ এসেছিল। ওর ফোন রেকর্ডে এরকম প্রচুর মেসেজ রয়েছে যেগুলো ওকে বুকিজ আর সাট্টার লোকেরা পাঠিয়েছিল। এই দেখুন। স্যার, হতে পারে যে এদের মধ্যেই কারুর হুমকি সত্যি হয়ে গেছে হয়তো। বুঝতে পারছি না, কিন্তু যেভাবে মেরেছে স্যার মনে তো হচ্ছে না কোনো বুকির কাজ এটা। যাই হোক, এদের ডাকতে তো হবেই, দেখা যাক কিছু পাওয়া যায় কিনা। হ্যালো এসিপি প্রদ্যুমান। আচ্ছা, ঠিক আছে। আপনি রমেনের খুড়তুতো ভাই হিতেন। হিতেন, কেউ রমনকে খুন করে দিয়েছে। কি মনে হচ্ছে আপনার, কে করেছে? আমি জানি না স্যার। স্যার, খারাপ কাজের খারাপ পরিণাম, একদিন না একদিন তো এটা হতোই। এবার কে করলো, কিভাবে করলো সেটা তো জানি না স্যার, কিন্তু এতজনের সাথে শত্রুতা, এত টাকা ধার, ওদের মধ্যে কেউই হয়তো। স্যার, আচ্ছা, আপনি ছাড়া পরিবারে আর এর কে কে আছে? মা আছে ওর, কিন্তু এখন উনি কোথায় আছেন সেটা আমি জানি না। আচ্ছা ঠিক আছে, আমাদের ইনভেস্টিগেশন এখনো চলছে, তো বডিটা এখন আমাদের কাছেই থাকবে। আপনি আপনার নাম্বারটা ওখানে লিখিয়ে দিয়ে যান, প্রয়োজন পড়লে আপনাকে কল করে নেব। ঠিক আছে স্যার। থ্যাংক ইউ। মনে হচ্ছে এতটা দুঃখ পাইনি যেটাও দেখাচ্ছে। বডি নেওয়ার কোনো তাড়াও নেই, যেতে বলার সঙ্গে সঙ্গে চলেও গেল, কিছু জিজ্ঞাসাও করলো না কবে বডি পাওয়া যাবে। গোলমাল আছে, গোলমাল আছে এই হিতেনের মধ্যে, গোলমাল আছে। ওকে দেখে মনে হয় এই কথাটা কনফার্ম করতে যে রমন মারা গেছে কি না। নজর রাখো ওর ওপরে। রমেন, রমেন, বাবা, সাবধানে, সাবধানে। রমেন কি হলো বাবা? রমেন, ম্যাম, আপনি আমার ছেলে রমেন, রমেনের কি হলো স্যার? কি হলো বাবা, কি হলো? আমি তো তোর অপেক্ষায় ছিলাম যে তুই আসবি আর আমাকে বাড়ি নিয়ে যাবি, কিন্তু তুই এত দূরে চলে গেলি বাবা। আপনি আপনার ছেলে রমনের সাথে থাকতেন না? আগে না স্যার। আপনি স্যার, আমার নাম মদন। ভগবান, আমাকে কেন রেখে দিলে? আমাকেও তো নিয়ে নিতে পারতে। মা, নিজেকে সামলাও। আর কত কাঁদবে ওই মূর্খটার জন্যে? ও নিজের কর্মের ফল পেয়েছে। না বাবা, এরম বলো না। ও যেমনই ছিল, ছেলে তো ছিল আমার। কেন, কি এমন করেছিল ও ওনার সাথে? উনি ওনাকে বাড়ির বাইরে বার করে দিয়েছিলেন, রাস্তায় একা একা ছেড়ে দিয়েছিলেন। কি কারণে? বলেছিল মা, অনেক দিন হয়ে গেছে, বাড়ি বিক্রি করতে হবে, আর আমার খরচ চালানোর মতনও ক্ষমতা ছিল না, এই জন্য আমাকে ছেড়ে দিয়েছিল। আর তারপর কি করতাম স্যার, ঠিক করে দেখতেও পাই না, কোথায় যেতাম আমি? ওই জন্য পড়ে রইলাম ফুটপাতে, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, সহায়হীন হয়ে। হয়তো ভগবানের দয়া হয়ে গেছিল, তাই সে দেবদূত পাঠিয়ে দিয়েছিল। তার চেহারা তো দেখতে পাইনি আমি, কিন্তু সে আমায় তার সাথে যেতে বলেছিল, আর আমি তার সাথে চলে গেলাম। একটা ভালো মানুষ আমাকে এর কাছে নিয়ে গেছিল। স্যার, অ্যাকচুয়ালি আমার একটা সংস্থা আছে, সংহতি বৃদ্ধাশ্রম। আমরা ওখানে চেষ্টা করি যে এই ধরনের বয়স্কদের বাড়ির মতো ভালোবাসার সম্মান দেওয়া যায়। ওনাকে আমি বৃদ্ধাশ্রমের গেটে পেয়েছিলাম একটা চিঠি হাতে, যাতে লেখা ছিল ওনার যত্ন নেওয়ার কথা।
আর ওই দিন থেকেই সংহতি বৃদ্ধাশ্রম ওনার বাড়ি হয়ে গেছে। আজ সকালে ল্যান্ডলাইনে ফোন এলো যে ওনার ছেলের মৃত্যু হয়ে গেছে। ব্যাস, উনি তখন থেকেই কাঁদছেন। আসলে মা তো আমি আপনাদের কাছে অনুরোধ করছি, এই হত্যাকারীকে ছাড়বেন না স্যার। অবশ্যই শাস্তি দেবেন স্যার, অবশ্যই শাস্তি দেবেন। দেখুন ম্যাম, আমি আপনাকে কথা দিচ্ছি, আমরা রমনের খুনিকে ছাড়বো না, তাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেব। আপনি প্লিজ এ ব্যাপারে ভাববেন না। আপনি নিজেকে সামলে নিন। মদন, তুমি ওনার খেয়াল রেখো। আরো একটা কথা, কোনো কিছুর দরকার যদি আপনাদের পড়ে তাহলে নিশ্চয়ই আমাদের জানাবেন। দারুণ ব্যাপার। সারিকা, হসপিটালের ডক্টরের রিপোর্ট অনুসারে এর হাঁটুতে যে চিহ্নটা পাওয়া গেছে, এটা হয় কোনো অ্যালার্জির আর নয়তো কোনো বিষাক্ত ধরনের পোকামাকড়ের দংশনের চিহ্ন। স্যার, এই হিতেনের হাবভাব কিন্তু ভালো ঠেকছে না। এমন এমন সব লোকজনের সঙ্গে ওর পরিচয় আছে যে ওকে সন্দেহ করাটা স্বাভাবিক। আরও একটা কথা স্যার, কয়েকদিন আগে এই রামানকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, আর এখন রামানের মৃত্যুর পর ও ওর প্রপার্টিতে কবজা করার চেষ্টা করছে স্যার। স্যার 1 মিনিট এদিকে আসবেন প্লিজ। স্যার, আমি ও স্কিনে না কিছু অদ্ভুত জিনিস দেখছি। সারিকা, এই যে অদ্ভুত জিনিসটা দেখতে পাওয়া যাচ্ছে, আসলে এটা প্যারাফিন। প্যারাফিন? আরে, তার মানে ওই বিষটা ওর থাইতে ইনজেক্ট করা হয়েছিল? করা হয়েছে, ওই বিষটা এর থাইতেই ইনজেক্ট করা হয়েছে। তাহলে এই মোম কোথা থেকে এলো? মোম কোথা থেকে এলো? সারিকা, এইখান দিয়ে খনি বিষ ইনজেক্ট করেছে। আসলে এই বিষটা মোম দিয়ে, প্যারাফিন দিয়ে কোটেড ছিল। এই জন্যে এর চামড়াতেও আর এর রক্ততেও প্যারাফিন পাওয়া গেছে। কারণ খুনি চায়নি যে এই বিষটাও শরীরে গিয়ে খুব শিগগিরই কাজ শুরু করুক, সেই জন্য ও এটাকে কোট করে দিয়েছে। আর এই যে বিষটা এসকামাইন, এটা একটা বায়ো পয়জন, জৈবিক বিষ। খুনি সেটা মোম দিয়ে কোট করেছে, এর শরীরে ইনজেক্ট করেছে, আর তারপর মোমটা এর শরীরের উত্তাপে গলতে শুরু করে দিয়েছে, আর বিষটা এর শরীরের মধ্যে গিয়ে নিজের কাজ শুরু করে দিয়েছে। তার মানে এই বিষটা কোনো লিকুইড ফর্মে নয়, বরং প্যালেট মানে ছোট গুলির আকারে এর শরীরে প্রবেশ করানো হয়েছিল। এক্স্যাক্টলি। এই হলো সেই কনস্ট্রাকশন সাইট যেখানে রমন ইঞ্জিনিয়ার ছিল। ওর কলিগেরা বলছিল যে এখান থেকে বেরোনোর পরে ওর পায়ে একটু সমস্যা হয়েছিল। কিন্তু এখানে যে সমস্ত ওয়ার্কার্সরা কাজ করে, ওরা বলল যে যতক্ষণ ও কনস্ট্রাকশন সাইটে ছিল ততক্ষণও ঠিক ছিল। তার মানে যা কিছু ঘটেছে কনস্ট্রাকশন সাইট থেকে বেরিয়ে এসে ঘটেছে, তার মানে এখানেই হয়েছে। এখানে তো আশপাশটা খুঁজে দেখি, যদি কেউ কিছু দেখে থাকে। স্যার, আপনারা যান, আমি একটু চা খেয়ে আসছি। মানে ওই চাওয়ালাকে জিজ্ঞেস করে আসছি যে কিছু দেখেছে কিনা। অভিজিৎ, এই বাচ্চাটা কনস্ট্রাকশন সাইটের সামনে কাগজ বেচছে, ওকে কিছু জিজ্ঞাসা করি। কি নাম বাবা তোমার? চুটকি। ছুটকি। আচ্ছা, তুমি এটা দেখো তো, এটা
এই ছবিটা ভালো করে দেখো, দেখো তো তুমি একে চিনতে পারছো কিনা। হ্যাঁ, এই লোকটা তো আমার কাছ থেকে খবর কাগজ কিন্তু 3 দিন ধরে আসছে না। তাহলে 3 দিন আগে তুমি এই আঙ্কেলকে এখানে দেখেছিলে? হ্যাঁ, একটা লোকের সঙ্গে ধাক্কা খেয়েছিল, ওনার চোটও লেগেছিল। ওই লোকটা কেমন অদ্ভুত ছিল। অদ্ভুত? অদ্ভুত মানে? আবে অন্ধ নাকি, দেখে যেতে পারিস না? অন্ধ হয়ে আমি ভাই। এ কি হলো ভাই, এত ব্যথা হচ্ছে কেন? তার মানে ও অন্ধ ছিল না, ওই হামলা করেছিল রমনের ওপর। আচ্ছা এটা বলো তো যে ওই আঙ্কেলকে তুমি চিনতে পারবে? তুমি কি ওকে ঠিক করে দেখেছিলে? না। আচ্ছা ওই গাড়ির নাম্বারটা মনে আছে? না আঙ্কেল, ওই আঙ্কেলকে গাড়ি চালাতে দেখে আমি অবাক হয়ে গেছিলাম, এই জন্য গাড়ির নাম্বার মনে নেই। কিন্তু কি হয়েছে আঙ্কেল? ইঞ্জিনিয়ার আঙ্কেল ঠিক আছে তো? না বাবু, ওর কিছু হয়নি। ও অন্য কোনো কনস্ট্রাকশন সাইটে চলে গেছে, এখনো এখানে আসবে না। থ্যাংক ইউ। হ্যাঁ, তুমি এখন নিউজ পেপার বিক্রি করছো, তুমি স্কুলে যাবে না? কি ব্যাপার? হ্যাঁ, স্কুল তো যাওয়া উচিত। আর তুমি তো খুবই ইন্টেলিজেন্ট মেয়ে, অ্যাকচুয়ালি প্রত্যেক বাচ্চারই স্কুলে যাওয়া উচিত, আর তোমারও যাওয়া উচিত। কিন্তু স্কুল যাওয়ার জন্য অনেক টাকা দরকার না আঙ্কেল? আমার কাছে টাকা নেই। বাবু যদি তোমার পয়সা দিতে না হয় তাহলে তুমি স্কুলে যাবে? হ্যাঁ আঙ্কেল, আমি নিশ্চয়ই যাব, আমার পড়তে খুব ভালো লাগে। সমীর, এবার তোমার পালা। হ্যাঁ বলো। ভাই তুমি একবারে বুঝতে পারো না নাকি? দেখো আমি তোমায় আগেই বলেছি, তুমি যা খুশি করো, আমি ওই ফালতু জায়গার জন্য একটা টাকাও খরচ করব না। ওই দেখতে পান? আমার আমার লাঠি। সরি 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 আই এম সরি আমার এই তো লাঠি। আই এম সরি, এক্সট্রিমলি সরি। আপনার কোথাও লাগেনি তো? আপনি ঠিক আছেন তো? আমি আপনাকে কোথাও ছেড়ে দিই? না না, আমি ঠিক আছি, আমি চলে যাব। আপনি আপনি ঠিক আছেন তো? হ্যাঁ আমি 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 ঠিক আছি। আপনি সাবধানে যাবেন। হ্যাঁ ঠিক আছে, আপনি সাবধানে যাবেন। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ শাহরুখে, কি জানতে পারলে? বস
এই লোকটাকে যে বিষটা দেওয়া হয়েছে সেটাও কোনো গাছ থেকেই তৈরি করা হয়েছে। কি এটাও কোনো গাছ থেকে? হ্যাঁ বস, কিন্তু এটা কি ধরনের বিষ সেটা সারিকা এক্ষুনি জেনে যাবে। এই বিষটার নাম রিকিউনিস কমিউনিস, আর এই বিষটা আগের বিষটার থেকেও অনেক বেশি বিষাক্ত আর ভয়ঙ্কর। রিকিনেস, এটা কোনো গাছের নাম নাকি? হ্যাঁ ফ্রেডি, এটা একটা গাছের নাম। আর বস, এটা কোনো সাধারণ গাছ নয়, সহজে পাওয়া যায় না। আর খুনি যে কেউ হোক, বস ওর গাছপালা সম্পর্কে খুব ভালো জ্ঞান আছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো হওয়ার কথা এই গাছের ব্যাপারে। তাই তো। কিন্তু স্যার, এই খুনটার কারণ কি হতে পারে? আমরা তো রামানের খুনের কারণ জানি না, সমীরেরও না, আর দূর দূর পর্যন্ত এদের নিজেদের মধ্যে কোনো সম্পর্কও ছিল না। স্যার, সমীর আর রমনের মধ্যে একটা জিনিস তো খুবই কমন। কি? মাই গড, তাহলে এটাই সেই সূত্র যেটা সমীর আর রমনকে যুক্ত করে? তাহলে কি দুজনে একই ভুল করেছে? হ্যাঁ স্যার, রমনের মতো সমীরও তার বুড়ো ক্যান্সার আক্রান্ত বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। ওদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে আমাদের এমন একজনের সঙ্গে আলাপ হয়, যিনি সমীরের বাবাকে খুঁজতে সাহায্য করলেন আর এই কেসটার একটা দিকও খুলে দিলেন। সে কে? স্যার, ইনি ডক্টর দীনেশ, হ্যালো স্যার। ক্যান্সার সেন্টারের এইচওটি। সমীরের বাবার চিকিৎসা উনিই করছিলেন। ডক্টর দীনেশ, একটা কথা আমাকে বোঝান। সমীর যখন তার বাবাকে বাড়ি থেকে বের করে দেয়, তাহলে সমীরের বাবা, মানে বলতে চাইছি সমীরের বাবা আপনার ওখানে কিভাবে পৌঁছলো ক্যান্সার সেন্টারে? কেউ ওনাকে হাসপাতাল পৌঁছে দিয়েছিলেন। আমি হাসপাতাল পৌঁছেছিলাম যখন আমি ওনাকে দেখলাম একটা চেয়ারে বসে কিছু বিড়বিড়ি করছিলেন, হাতে একটা খাম ছিল। আমি জিজ্ঞেস করলাম, আপনি কে? কিন্তু উনি কিছু মনে করতে পারলেন না। আমি ওনার হাত থেকে খামটা নিলাম। টাকা ছাড়াও একটা চিঠিও ছিল, তাতে লেখা ছিল উনি ক্যান্সারের পেশেন্ট, আর আমরা যাতে ওনাকে এখানে ভর্তি করিয়ে চিকিৎসা শুরু করি। অ্যাডমিশনের জন্য যে টাকাটা লাগবে সেটা খামের মধ্যে আছে, আর চিকিৎসার যা খরচ সেটা হাসপাতালের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। ওনার বয়স আর অবস্থা দেখে আমি ওনাকে অ্যাডমিট তো করে নিলাম, কিন্তু আমি চিন্তায় ছিলাম যদি টাকাটা না পাওয়া যায়। কিন্তু ভগবানের অনেক কৃপা, পরের দিনই চিকিৎসার সমস্ত টাকা, 10 লাখ টাকা হাসপাতালের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছিল। 10 লাখ টাকা? কে কি ট্রান্সফার করেছে? স্যার 100% খুনি করেছে। স্যার, ব্যাংক ডিটেলস থেকে জানতে পারবো? জানতে পারা গেছে অ্যাকচুয়ালি টাকাটা সমীরের ওয়াইফ রত্না দিয়েছিল। এইসব আমার ভুল স্যার। আমার জন্য সমীরের প্রাণ চলে গেল। আমি ওকে বলেছিলাম বাবার দেখাশোনার জন্য খুব প্রবলেম হচ্ছিল, আর সব সম্পত্তি আর সব আমাদের নামে হয়ে গিয়েছিল। তাই আমি সমীরকে বলে বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। লজ্জা হয় না তোমার? সমীরের বাবা তোমারও বাবার মতনই, তাকেই বাড়ি থেকে বের করে দিলে। তাহলে এসব করার পরেও ওনার ট্রিটমেন্টের জন্য 10 লাখ টাকা কেন দিলেন? আমাকে কেউ হুমকি দিয়েছিল স্যার, যে বাবার চিকিৎসার জন্য 10 লাখ টাকা না দিলে ও সমীরকে আর আমাকে মেরে দেবে। স্যার, আমি ওনাদের 10 লাখ টাকা দিয়ে দিয়েছি, তাও ওরা সমীরকে মেরে ফেললো। আর আর এখনো বলেছে যে প্রতি মাসে বাবার চিকিৎসার জন্য 50,000 টাকা না দিলে ও আমাকেও মেরে ফেলবে। কারোর উপর সন্দেহ আছে তোমার? না। ওর ব্যাপারে কিছু মনে আছে? ওর গলার স্বর, কথা বলার ধরন? কিচ্ছু মনে নেই স্যার, প্লিজ আমাকে বাঁচিয়ে নিন স্যার। আমি মরতে চাই না স্যার, আমি বাবাকে বাড়ি নিয়ে আসবো। আমি এখন থেকে ওনার সব সময় দেখাশুনো করব, ওনার কোনো কষ্ট হবে না স্যার। প্লিজ আমাকে বাঁচিয়ে নিন স্যার, প্লিজ। আপনার কিচ্ছু হতে দেব না, কেমন? পুরবি এক কাজ করো, যে নাম্বার থেকে ওকে হুমকি দেওয়া হতো সেই নাম্বারটা নাও আর দেখো কোথাকার। আপনি যান, চলুন।
এতগুলো অ্যান্টিডোটস বানিয়েছি, কিন্তু এটার কি নিশ্চয়তা আছে যে খুনি এর মধ্যেই কোনো একটা বিষ ব্যবহার করবে? এবার আর যাই করি, আমরা খুনির মাথার ভেতরে তো আর ঢুকতে পারবো না। তোমার কথাটা একদম ঠিকই সারিকা, কিন্তু একটা কথা ভাবো, খুনি এই গাছগুলো থেকে বিষ বার করে ব্যবহার করছে, এই গাছগুলো থেকে আগেরটা থেকে আরো বেশি বিষাক্ত প্রত্যেকবার। আমাদের সব সময় প্রস্তুত থাকতে হবে। জানি না পরের বার কোন ধরনের গাছের বিষ কাকে প্রয়োগ করবে, জানি না কার ওপর, কবে, কখন, কোথায়, কোন ধরনের গাছের জানা নেই। হ্যালো, হ্যাঁ হ্যাঁ পূরবী বলো। স্যার, সেই ফোন বুথটা যেখান থেকে খুনি রত্নাকে খুনের হুমকি দিয়েছিল, সেটা ওই বান্দ্রা রেল স্টেশনের কাছেই। বান্দ্রা রেলওয়ে স্টেশন? কিন্তু ওখানে তো খুব ভিড় থাকে, ওখানে নিশ্চয়ই ও অন্ধ সেজে এই কাজটা করেনি। খুবই কঠিন এটা জানতে পারা। স্যার, কেউ কিছু জানে না সেটা ঠিক, কিন্তু একটা বিশেষ ব্যাপার হলো সেটা এই ফোনগুলো সকাল 11টা থেকে 12টার মধ্যে করা হয়েছে। আর রেলওয়ে স্টেশনের কাছে একটা বাস স্ট্যান্ডও আছে, যেখান থেকে পুনেতে বাস যায়। পাশেই বাস স্ট্যান্ড আছে, মানে ও ট্রেনে করে যেতে পারে আর বাসে করেও। ঠিক আছে, কোনো ব্যাপার না, দেখছি। ভাইন্দার, তার মানে খুনি মুম্বাইতেই থাকে আর শুধুমাত্র সমীরকে খুন করার জন্যই পুনে গেছিল? তাহলে পুনাও ট্রেনে করে গেছিল, কিংবা বাসে, কিংবা কোনো প্রাইভেট গাড়ি, কিংবা তার নিজের গাড়িতে। সেটাই তো স্যার, খুনি এটা জানতো যে আমরা রত্নার কাছে পৌঁছবই, আর এই কলের ব্যাপারটাও আমরা জেনে যাব। সেই জন্যই ও আমাদের বিভ্রান্ত করছে, আমাদের সঙ্গে খেলতে চাইছে। হ্যাঁ, খেলাই খেলছে। কিন্তু স্যার, আমরা খুনি পর্যন্ত পৌঁছবো কি করে? আমাদের কাছে তো ওর বিরুদ্ধে কোনো ইনফরমেশনই নেই, আর আমরা এটাও জানি না যে ওর পরবর্তী শিকার কে হবে। পঙ্কজ, খুনি শিকারের কাছে পৌঁছানোর আগেই আমরা তার কাছে শিকার পৌঁছে দেব। এই ঘটনাটা আজ সকাল 10টার মুম্বাইয়ের গোরেগাঁও রেলওয়ে স্টেশনেতে একজন বয়স্ক মানুষ ট্রেনের সামনে এসে আত্মহত্যা করার চেষ্টা করছিলেন। আশপাশের লোকেরা ওনাকে বাঁচিয়ে নিয়েছেন। আসুন জেনে নেওয়া যাক কি কারণ ছিল যেটা একটা বয়স্ক মানুষকে এটা করতে বাধ্য করছিল। ছেড়ে দাও আমাকে, কেন আমাকে ধরে রেখে দিয়েছো? ছেড়ে দাও আমাকে, আমি বাঁচতে চাই না। কি করব আমি বেঁচে থেকে? কিন্তু আপনার সাথে কি হয়েছে? আপনি কেন আত্মহত্যা করতে চাইছিলেন? কি হয়েছে? আমার সঙ্গে কি হয়েছে? আমাকে আমাকে আমার একমাত্র ছেলে বাড়ি থেকে বার করে দিয়েছে ধাক্কা মেরে। আমি আমার ছেলেকে এত আদর যত্নে বড় করলাম, আর ও আমাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বার করে দিল। এটা তো খুবই দুঃখের কথা। এ কি অবস্থা আমাদের আজকালকার সমাজের। আপনার ছেলে কি করেন? কি কাজ করে? স্কুলে যায়। টিচার বুঝি? না, পড়াশোনা করে, স্কুলে পড়াশোনা করে। এখন 8 বছর বয়স। হ্যাঁ, কি বললেন আপনি? কি বললাম আমি? আপনার ছেলের কত বয়স হলো? কত বছর বয়স? আপনি যে বললেন 8 বছর বয়স। আমার ছেলে 8 বছর বয়স মাত্র আমাকে ঘর থেকে বার করে দিল, আমি মরেই যাব। আপনারা শুনতেই পেলেন, ইনি দাবি করছেন যে এনার 8 বছরের ছেলে নাকি বাড়ি থেকে বের করে দিয়েছে। কি এমন ঘটেছিল? কে এই 8 বছরের বাচ্চা? রেল লাইনে মাথা দিচ্ছিলেন যে বয়স্ক মানুষ, তার 8 বছরের ছেলের খোঁজ আমরা পেয়ে গেছি। আসলে তিনি একজন 33 বছরের সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বয়স্ক মানুষটির মস্তিষ্কে সমস্যা থাকার জন্য উনি এখনো ছেলেকে 8 বছরেরই ভাবেন। ওনার ছেলে আমেরিকায় থাকেন, আর সে ওনাকে বাড়ির বাইরে বার করে দিয়েছেন। আর তারপরে বয়স্ক মানুষটি আত্মহত্যা করার চেষ্টা করেন। আসুন আসুন ওনার ছেলেকে জিজ্ঞেস করি উনি এটা কেন করলেন। স্যার, 1 মিনিট। স্যার, একটা প্রশ্ন ছিল। স্যার, এটা কি সত্যি খবর যে আপনি আপনার বাবাকে বাড়ি থেকে বার করে দিয়েছিলেন? হ্যাঁ, এটা সত্যি। স্যার আপনি এটা কেন করলেন? আপনার কি এটা একদম খারাপ লাগলো না? হ্যাঁ, বার করেছি আমি, আর খারাপও লাগেনি। আপনি চেনেন ওনাকে? আপনি কখনো সহ্য করেছেন?
ওনার অ্যালজাইমার আছে, ওনাকে সামলাতে সামলাতে পাগল হয়ে যাচ্ছি আমি। আমার একটা নিজস্ব জীবন আছে, আমার ওয়াইফ আছে, বাচ্চা আছে, কি করব আমি? আরে কতদিন ধরে টাকা খরচা করে ওনার ট্রিটমেন্ট করাবো আমি, আর কিচ্ছু নেই আমার কাছে, কি করে ট্রিটমেন্ট করাবো ওনার আমি? আরে আমাদের পেছন ছাড়ো তুমি, এখান থেকে দূরে কোথাও চলে যাও, বিরক্ত হয়ে গেছে আমি তোমার থেকে। এই নাটক দেখার জন্য এখানে দাঁড় করিয়ে রেখেছো, এবার আনন্দ পেয়েছো তো, চলে যাও এখান থেকে। স্যার 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 স্যার, আপনিও তো কখনো ছোট ছিলেন। ইনি আপনাকে পড়াশোনা শিখে বড় করলেন, আপনাকে মানুষ করলেন, আর আপনি ওনাকে বাড়ির বাইরে বার করে দিলেন। ভালোবাসা উদলে পড়ছে? হ্যাঁ, যা যা তুলে নিয়ে যা, যা। মাথা খারাপ করো না আমার, তোমার যা করা ছিল তুমি করে নিয়েছো এখানে ডেকে আমাকে। শান্তি পেয়েছো তো, টাকা কামিয়েছো, যাও এখান থেকে। তাহলে দেখলেন আপনারা কিভাবে একজন ছেলে তার বাবাকে বাড়ির বাইরে বার করে দিলেন। এবার এই বয়স্ক মানুষটি কোথায় যাবেন? কার ভরসায় বাঁচবেন? ইনি এনার সারা জীবনের পুঁজি ছেলের ওপর খরচ করেছেন, আর সেই ছেলেই আজকে এনাকে বাড়ির বাইরে বার করে দিয়েছেন। সুন্দর সুন্দর বেলুন আছে, বাড়ির বাচ্চাদের জন্য নিয়ে যান। বেলুনওয়ালা এসে গেছে, বেলুনওয়ালা। এই যে ম্যাডাম, বেলুন বেলুন নিয়ে নিন, নিয়ে যান। হ্যালো, বেলুন বলবেন, বেলুনওয়ালা। বেলুন বেলুন নিয়ে যান, বেলুন। বেলুন নেবে নাকি বাবা? বেলুন নিয়ে যাও, নেবে বেলুন? বেলুন বেলুনওয়ালা, বেলুন বেলুন নিয়ে যান। স্যার, স্যার, একজন অন্ধ বিল্ডিং এর দিকে আসছে। এতগুলো লোক? হ্যাঁ তাই তো। স্যার, এতজন অন্ধ একসাথে? আমরা তো একজন ভেবেছিলাম, এখানে তো 8-10 জন বেরিয়ে গেছে। মনে হচ্ছে এটা ওদের চাল। আপনারা যাবেন কোথায়? এক মিনিট, সরে যান, আরে সরে আপনারা যান, সবাই সরে একসঙ্গে এখানে কি যান। করে এলেন? আরে কি করছেন এখানে আপনারা? আরে সবাই একসঙ্গে, কি হয়েছেটা কি? হ্যাঁ, কি হয়েছে? এখানে চোখের ফ্রি চেক আপের ব্যবস্থা করা হয়েছে, সম্পদ বলল। মানে ওই আমাদের এখানে ডেকে এনেছে। দেখুন, এখানে কোনো ক্যাম্প হচ্ছে না, আর আপনাদের এই খবরটা কে দিয়েছে বলুন তো? ওই তো ডেকেছিল আমাদের এখানে। পঙ্কজ, পঙ্কজ! পঙ্কজ, পঙ্কজ, পঙ্কজ! আরে ওই তো, ধরো ওকে। চলো। ছাড়বে না। পঙ্কজ। হ্যাঁ।
এসো এসো তাড়াতাড়ি এসো। পঙ্কজ তোর কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না। পঙ্কজ একে অ্যাম্বুলেন্সে নিয়ে যাও। পঙ্কজ পঙ্কজ তোর কিচ্ছু হবে না। পঙ্কজ সারিকা এ নাও, বিষটা জানার চেষ্টা করো। বিষের সন্ধান না পাওয়া গেলে আমরা অ্যান্টিডোট দিতে পারবো না। পঙ্কজ Fast, আমাদের fast. কথা শুনতে পাচ্ছ? পঙ্কজ শুনতে পাচ্ছে না, ওকে ঘুমোতে দিও না। আই উইশ আমাদের কাছে অ্যান্টিডোজটা আছে, না হলে ওকে আমাদের হসপিটালে নিয়ে যেতে হবে। অ্যান্ড আই এম শিওর এই বিষটা আগের বিষটার থেকে অনেক বেশি সাংঘাতিক। সারিকা একটা কাজ করো, ন্যাশনাল বায়ো সেন্টারকে ফোন করো আর ফোনটা আমায় দাও। পঙ্কজ ডোন্ট ওয়ারি পঙ্কজ। স্যার ও মাই গড, এটা হতে পারে না। বস ওর তো বিষটাই পাল্টে দিয়েছে। কিন্তু স্যার আমাদের কাছে এতগুলো অ্যান্টিডোটস আছে, একটা তো অন্তত কাজ করবে। কোনো কাজ করবে না বস, এটা গাছের বিষই নয়, ও বিষটা পাল্টে দিয়েছে। এবার কি হবে সালুকে? কিছু একটা করো। পঙ্কজ পঙ্কজ কিপ ব্রিদিং, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ স্যার আমার নাম মদন। এসব তুমি করেছো? কেন আমার পেছনে পড়ে আছো? আমি যেটা করেছি ঠিক করেছি। তুমি বলছো এগুলো করে ঠিক করেছো? আমি শুধু খারাপ লোকেদের শাস্তি দিয়েছি, যারা নিজেদের বাবা মায়ের খেয়াল রাখে না, তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। যখন আমার মায়ের মৃত্যু হয়েছিল, আমার দুনিয়া শেষ হয়ে গেছিল। ওই সময় তখন থেকেই আমি এই সংহতি বৃদ্ধাশ্রমে শুরু করেছি। স্যার ওখানে যত বয়স্ক বাবা মা আসেন না, সব তাদের সন্তানের কাছে অত্যাচারিত। এটা দেখে আমার মাথায় রক্ত উঠে যায়। আমি সেই সময় সিদ্ধান্ত নিই যে এই সবগুলোকে আমি শাস্তি দেব। সেই জন্য এদের মেরে দিই। আমি কি ভুল করেছি? আমি কিছু করুন স্যার, কিছু করুন স্যার। কিচ্ছু করতে পারবো না যতক্ষণ না ওই বিষটা কম্পোজিশন জানতে পারছি। ফ্রেডি আমরা কিচ্ছু করতে পারবো না। যদি ভুল অ্যান্টিডোট দেওয়া হয় তাহলে আরো বেশি ক্ষতি হবে ভাই। স্যার স্যার পঙ্কজের অবস্থা তো খারাপ হচ্ছে আরো। স্যার পালস পড়ে যাচ্ছে, হসপিটাল নিয়ে যেতে হবে হসপিটালে স্যার। কিচ্ছু হবে না, আমাদের হাতে অত সময় নেই টেস্ট করার মতো। যতক্ষণ এই বিষটার অ্যান্টিডোট পাচ্ছি। পঙ্কজ হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার ধরা পড়েছে। স্যার খুনি মদন। হ্যাঁ বিষ, হ্যাঁ আমি জানছি স্যার। কখনো জানতে পারবে না তোমরা, কখনো জানতে পারবে না তোমরা। ওরা শাস্তি পাবে, ওরা শাস্তি পাবে। ও নো, মদন 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 তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো, তাড়াতাড়ি। না স্যার, কোনো লাভ নেই। আমার কাজ হয়ে না গেছে মদন, স্যার। মেনে নিচ্ছি তুমি ওদের সাথে যা কিছু করেছো ঠিক করেছো, কিন্তু তুমি যাকে ওই বিষটা দিয়েছো ও নির্দোষ, ও নিরপরাধী, ও কিচ্ছু করেনি। ওই বিষটা কি বলো? হ্যাঁ BTX স্যার, ওই বিষটার নাম BTX স্যার। সালুকে ওই বিষের নাম হলো BTX। ঠিক আছে পঙ্কজ কিছু হবে না। নার্ভাস হয়েও না, কিছু হবে না। দেখো কিচ্ছু হবে না। ওকে চোখ কিচ্ছু হবে বুঝতে না। দেবে না। মদন, ব্যাস হয়ে গেছে, হয়ে গেছে। ইউ উইল বি অলরাইট। আর পঙ্কজের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ওয়েলকাম মাই বয়। ভয় পেও না, কোনো ক্ষতি হবে না তোমার। তুমি মানুষ হিসেবে সত্যি ভালো ছিলে, কিন্তু যা করেছো তা খুবই খারাপ। এই তো চলে গেল অভিজিৎ, কিন্তু যাই হোক এর ওই বৃদ্ধাশ্রমটাকে বন্ধ হতে দেব না।